আজকে আমরা যে ইউনিটটা নিয়ে কথা বলবো সেটা হলো এম্পাওয়ারমেন্ট কনসেপ্ট এন্ড সিগনিফিকেন্স। আমি ডক্টর শ্রাবন্তী চৌধুরী, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান অনুষদ, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আর আজকে আমরা যে ইউনিটটা বলবো সেটি হলো ক্ষমতায়ন, ধারণা এবং তার তাৎপর্য। যখন আমরা ক্ষমতায়ন নিয়ে কথা বলি আমাদের মনের মধ্যে নানান প্রশ্ন আসে। বিশেষ করে ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার আমরা যেভাবে চারিদিকে দেখি, সেখানে ক্ষমতায়নের বিশেষ যে তাৎপর্য সেটা নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন মনে জাগে, যে তাহলে আমরা যখন আলাদা করে ক্ষমতায়নের প্রসঙ্গ আনছি সেটা কতটা প্রাসঙ্গিক, আদৌ কি ক্ষমতান্বিত করে তোলা যায় প্রান্তিক গোষ্ঠীগুলিকে। এই ক্ষেত্রে আমি বলবো যে যে গোষ্ঠীগুলির কথা আজকে আমি বিশেষ করে বলবো এবং পিছিয়ে পড়া এই জনজাতি গোষ্ঠীগুলি বা অন্যান্য গোষ্ঠীগুলি যাদের স্তরবিন্যাসের একেবারে তলানিতে রাখা হয়েছে, তাদের কাছে ক্ষমতায়নের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা চায় উপরে উঠে আসতে। কিন্তু এই উপরে উঠে আসাটা কিন্তু খুব সহজ একটা বিষয় নয়। এর সাথে অনেক কিছু যুক্ত রয়েছে, এর সাথে অনেক ধারণার সংমিশ্রণ রয়েছে বা সম্পর্ক রয়েছে। বিশেষ করে আমাদের জানতে হবে যে কেন এবং কি কারণে এই গোষ্ঠীগুলি এগোতে পারছে না, এবং আমরা বিষয়টিকে কি অ্যাপ্রোচ বা কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব। ক্ষমতায়ন মূলত এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের দেখার নজরটাকে একটু পাল্টে ফেলি। অর্থাৎ অনেক ক্ষেত্রে যদি সত্যিকারের আমাদের এদের ক্ষমতান্বিত করতে হয়, তাহলে আমরা এবং ওরা, মি এবং আস এবং আদার্স, এই দুটির মধ্যে যে ফারাক, সেটার মধ্যে একটা সেতু বন্ধন করা দরকার। এবং আমরা যারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে চাইছি এদের সাথে, এদের জন্য কিছু করার, যারা দুর্গত শ্রেণী বা যারা প্রান্তিক শ্রেণী, তাদের প্রতি যাতে আমাদের একটা দায়বদ্ধতা থাকে, অ্যাকাউন্টেবিলিটি, যেটা একটা বড় জায়গা। সর্বোপরি এই প্রান্তিক মানুষকে একেবারে প্রান্ত দেশ থেকে যদি শীর্ষস্থানে বা করে আনতে হয়, তাহলে একটা বড় বিষয় হলো বা বড় জায়গা হলো যে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে। অর্থাৎ আমি বা ঠান্ডা ঘরে বসে থাকা কেউ তাদেরকে ক্ষমতান্বিত করে দিল, সেইটা কিন্তু হতে পারে না। কারণ যার কথা আমরা বলছি, যাদের উন্নতির প্রয়াস আমরা করছি, তাদেরকে আমায় সামনে রাখতে হবে। সেটা যদি আমি করতে না পারি বা আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। তাই সত্যিকারের ক্ষমতায়নের যে প্রশ্ন আমরা তুললাম, তার একটা বড় জায়গা হলো যে তাদের যাতে আমরা এগিয়ে দিই, তাদেরকে যদি আমরা সামনে তুলে ধরি এবং তাদের সমস্যার কথা, তাদের প্রশ্নগুলো তারা নিজেরাই তুলে ধরবে, তাদের জায়গায় অন্য কেউ সেই কাজটা করবে না। এবং অনেক ক্ষেত্রেই যে বিভিন্ন কর্মসূচিগুলো আমরা নিয়ে থাকি, যে বিভিন্ন প্রোগ্রামগুলোর কথা আমরা বলে থাকি, সেগুলো কাজ করে না। তার একটা বড় কারণ হলো যে সেগুলো এমনভাবে তৈরি করা হয় যেখানে যে ব্যক্তির কথা আমরা বলছি বা যে অংশগ্রহণকারী ব্যক্তিদের কথা আমরা বলছি, তাদের কিছু করার থাকে না। এবং তাদের ওপরে যদি বিষয়টা না থাকে, তারা যদি প্রশ্ন করতে না পারে, তারা নিজেরা যদি অংশগ্রহণ করতে না পারে, তারা নিজেরা যদি স্টেক হোল্ডার হতে না পারে, তাহলে কিন্তু ক্ষমতার যে আলোচনা আমরা করছি বা যে ব্যাখ্যা আমরা দিচ্ছি, সেটা আমরা করতে পারবো না। তাই এর জন্য খুব দরকার যে আমরা যাতে তাদেরকে একেবারে সামনে আনতে পারি, মূল স্রোতে আনতে পারি, এবং তাদের হয়ে যাতে আমরা এই মধ্যস্থতার জায়গাটায় না আসি, তাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। এবং আমরা যারা এই কর্মসূচিগুলি প্রণয়ন করছি বা তাদের জন্য তৈরি করছি, আমাদের ওপরে কিন্তু একটা বড় দায়িত্ব থাকে। আমাদের এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা যেন বজায় থাকে।
শেখার উদ্দেশ্য। এই ইউনিটটি পড়ে আমরা জানতে পারি যে ক্ষমতায়ন বলতে কাকে বলা হয়, ক্ষমতায়নের সংজ্ঞা দেওয়া এবং আমরা পছন্দ ও কর্মের স্বাধীনতা সম্প্রসারণের ক্ষমতায়নের সংজ্ঞা এবং পছন্দ ও কর্মের স্বাধীনতা সম্প্রসারণের যে তাৎপর্য সেটা সম্বন্ধে জানবো। ক্ষমতায়নের যে মূল উপাদানগুলি সেগুলো চিহ্নিত করতে হবে, যার মধ্যে রয়েছে তথ্যের ব্যবহার, অংশগ্রহণ এবং জবাবদিহিতা। ক্ষমতায়ন গঠনে প্রতিষ্ঠানগুলির ভূমিকা সেগুলো আমরা খতিয়ে দেখব এবং প্রান্তিক সম্প্রদায়ের উপরে এর যে প্রভাব তারা বিশ্লেষণ করে সেটাও আমরা তুলে ধরব। ভূমিকা, আমরা এই ইউনিটটার মূল ভূমিকায় আসব। ক্ষমতায়নের সংজ্ঞা আমরা বলেছি বহুত্ব এবং বহুমাত্রিক এবং সাধারণের যে ধারণা তা বিশালভাবে প্রকাশ করা হয়। এই যে সংজ্ঞাগুলির কথা আমরা বলছি তা বেশিরভাগই জীবনের মানেকে বা জীবনের মানকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত এবং সম্পদের উপরে যে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ অর্জনের যে বিষয়গুলি তার উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করে। ফলত এই ধরনের সংজ্ঞাগুলির বেশিরভাগ প্রয়াসই কাঠামোগত বৈষম্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা কোনোভাবে সমগ্র সামাজিক গোষ্ঠীকে প্রভাবিত করে। কেবল ব্যক্তিগত ক্ষমতার উপরে কিন্তু মনোযোগ দেওয়ার চেষ্টা আমরা করি না, বরং একটা গোষ্ঠীগতভাবে এই বিষয়টাকে আমরা দেখি এবং এর ফলে ব্যক্তির ওপরে সামগ্রিক যে প্রভাব পড়তে পারে সেই জায়গাটা আমরা দেখি। এবারে আমরা ক্ষমতায়নের যে মৌলিক ধারণা সেটার দিকে যাব। ক্ষমতায়নের আক্ষরিক অর্থ হলো আমাদের পছন্দের স্বাধীনতা সম্প্রসারণ এবং আমাদের জীবনকে ছাঁচে ফেলার জন্য কাজ করা। এটি সম্পদ এবং সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ নেওয়ার উপায়গুলিকে পুরোপুরি মেনে চলে। অর্থাৎ আমি আমার আশপাশে যে সম্পদ উপস্থিত রয়েছে এবং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের উপরে আমার যে নিয়ন্ত্রণ সেগুলোকে আমি পুরোপুরি মেনে চলতে পারছি কিনা, অর্থাৎ আমার আশপাশের যে আঞ্চলিক সম্পদ রয়েছে এবং আমি যে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি তার উপরে আমার নিজস্ব নিয়ন্ত্রণ আছে কিনা সেইটা আমি দেখার চেষ্টা করি। সর্বোপরি প্রান্তিক মানুষের জন্য এবং আমরা যে স্বাধীনতার প্রসঙ্গ তুলেছি তা এই কারণে যে সুবিধাজনক গোষ্ঠী আক্ষরিক অর্থেই প্রান্তিক কণ্ঠস্বরগুলিকে রোধ করতে চায়, দমন করতে চায় এবং ক্ষমতার প্রতিকূল অবস্থান তারা বেশিরভাগ সময় দখল করেছে। বিশেষ করে রাষ্ট্র এবং বাজারের সুবিধাজনক দিক থেকে সুবিধাজনক গোষ্ঠী সবসময় একটা নিজেদেরকে সুবিধাজনক অবস্থাতেই রাখতে ভালোবাসে এবং এই কারণে যেটা হয় যে প্রান্তিক মানুষের যে প্রবেশাধিকার অর্থের উপরে বা সম্পদের উপরে তার যে দখল বা তার যে নিয়ন্ত্রণ সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং সে যে জিনিসগুলো উৎপাদন করে বা তার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো বিশেষ করে রাষ্ট্র এবং বাজারের যে সুবিধাজনক দিক সেগুলো সে উন্মোচিত করতে পারে না। সে যে চাষাবাদের জন্য যে ফসলগুলো সে উৎপাদন করে বা যে পণ্যগুলো তারা উৎপাদন করে বা তৈরি করে এই বিভিন্ন জিনিসগুলোকে বা সম্পদগুলিকে পণ্যগুলিকে তার থেকে আমদানি রপ্তানি করা এবং বিশেষভাবে লাভবান হওয়া এই জায়গাগুলোতে তারা আসতে পারে না। এবং আমরা যে সুবিধাজনক গোষ্ঠীর কথা বললাম তারা সবসময় একটা ভালো জায়গায় থাকে, ফলে এখানে যে প্রান্তিক গোষ্ঠীগুলির কথা আমরা বলছি তারা নিজেদেরকে একটা প্রতিকূল অবস্থার মধ্যে মনে করে এবং এখানে রাষ্ট্র এবং বাজার ব্যবস্থার যেহেতু একটা বড় ভূমিকা আছে, কারণ রাষ্ট্র এবং বাজার ব্যবস্থা সবসময় চেষ্টা করে যে এদেরকে নিয়ন্ত্রণ করতে এবং রাষ্ট্র যদি সে অর্থে না এগিয়ে আসে, তার যদি সঠিক সাহায্য সে না করতে পারে বা আমরা যেটাকে বলি হ্যান্ড হোল্ডিং, পাশে থাকা, সেটা যদি তারা করতে না পারে প্রত্যেকটি স্তরে, তাহলে প্রান্তিক গোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামে থাকেন বা গ্রাম আর শহরের মাঝখানে যে ফ্রিঞ্জ এলাকাগুলো রয়েছে সেখানে থাকেন বা শহরে থাকলেও যাদের সে অর্থে সম্পূর্ণ অন্যান্য যে যোগ্যতার প্রয়োজন বা যে সম্পদের প্রয়োজন সেগুলো যদি তার কাছে না থাকে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। ফলত ক্ষমতায়নকে যদি আমাদের মাথায় রাখতে হয় এবং কাউকে যদি ক্ষমতান্বিত করতে হয় আক্ষরিক অর্থে কিন্তু প্রান্তিক কণ্ঠস্বরগুলিকে যারা দমন করছে এবং যারা মনে করছে যে তারা আসলে ক্ষমতান্বিত করছে, অনেক ক্ষেত্রেই তাদের যে অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি আমরা দেখি সেটা
প্রতিকূলতার সৃষ্টি করে। ফলত সেই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। বিভিন্ন মাত্রা, এই বিভিন্ন মাত্রায় আমরা দেখব যে এই যে এম্পাওয়ারমেন্ট কনসেপ্টটা আমরা বললাম, এর মধ্যে বিভিন্ন এলিমেন্ট রয়েছে বা কম্পোনেন্ট রয়েছে, অংশ রয়েছে, যেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। লিঙ্গ বৈষম্য পরিবারের মধ্যে নিহিত, এবং একদম ছোটবেলায় যে সন্তানটি শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে, তার যে পরিবারে সে আসছে এবং সেই পরিবারের সাথে তার যে সাযুজ্য বোধ, সেই পরিবারের সাথে সে যেভাবে অ্যাডজাস্টমেন্ট করছে, তার মধ্যে বোঝা যাবে যে প্রথম থেকেই কিন্তু লিঙ্গ বৈষম্য তাকে অনেক ক্ষেত্রেই সম্মুখীন হতে হয়। এবং লিঙ্গ সামাজিকীকরণের কথা আমরা জানি, জেন্ডার সোশ্যালাইজেশন, সেখানে প্রথম থেকেই কিন্তু বাবা মায়েরা বলতে শুরু করেন যে তুমি ছেলে বা তুমি মেয়ে, ফলত সেই অনুযায়ী যাতে তারা ব্যবহার করে এবং তাদেরকেও সেই জাতীয় ব্যবহারের মধ্যে রাখা হয়। বৈষম্য ক্ষমতাহীনতার অনুভূতি ধারণ করে, যা অসম প্রাতিষ্ঠানিক সম্পর্কের সাংস্কৃতিক পরিবেশে নিমজ্জিত। এবং যে বৈষম্যের কথা আমরা বললাম, যে এক্সপ্লয়টেশনের কথা আমরা বললাম, বা যে ইনইকুয়ালিটির কথা বললাম, যে ডিসক্রিমিনেশনের কথা আমরা বললাম, সেইটা কিন্তু মানুষ যে ক্ষমতাহীন বা মানুষ যে পাওয়ারলেস, সেই ধারণাটাকে বা সেই অনুভূতিটাকে আরো স্পষ্ট করে তোলে। ফলত অসম প্রাতিষ্ঠানিক সম্পর্কের সাংস্কৃতিক পরিবেশে সেটা নিমজ্জিত। এবং যেহেতু এই লিঙ্গ বৈষম্য ব্যক্তি ক্ষেত্রে এবং প্রাতিষ্ঠানিক স্তরে একেবারে আটকে রয়েছে বা নিমজ্জিত রয়েছে, সুতরাং ক্ষমতায়নের সম্পদের সম্প্রসারণ এবং দরিদ্র মানুষের তাদের জীবনকে প্রভাবিত করে, তো আমরা বললামই, এমন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিতে অংশগ্রহণ, সেইটা আমাদের মাথায় রাখতে হবে যাতে আমরা করতে পারি, যার মধ্য দিয়ে আলোচনা করা যায়, তাদের উপর প্রভাব বিস্তার করা যায়, এবং আমি আমার সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবো, এবং অন্যান্যরা যারা আমার ক্ষমতায়নের জন্য দায়ী, তারা যাতে আমার কাছে জবাবদিহি করতে পারে। সেই ক্ষমতাকে যতক্ষণ না আমরা সংজ্ঞায়িত করতে পারছি, ততক্ষণ কিন্তু এই ক্ষমতায়নের যে পূর্ণ অবয়ব, সেটা আমাদের কাছে পরিষ্কার হবে না। আমরা এক্ষুনি প্রতিষ্ঠানের কথা বলছিলাম, এবং প্রতিষ্ঠানের কথা বলতে গিয়ে একথা খুব স্পষ্টভাবেই আমরা বলতে পারি যে নানান ধরনের প্রাতিষ্ঠানিক বাধা আমাদের সামনে উঠে আসে। সেই অন্ধকারময় জায়গাগুলোকে ছাপিয়ে দিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এবং আমরা সকলেই জানি যে দারিদ্র্য তা বহুমাত্রিক হতে পারে। দরিদ্র প্রান্তিক মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত পর্যায়ে আমরা জানি বিস্তৃত সম্পদ এবং ক্ষমতার অন্বেষণ করে। উদাহরণস্বরূপ আমরা জানি যে তারা যেই যেই ক্ষেত্রে বিশেষ করে ক্ষমতায়ন চায়, বা যেই জায়গাগুলোতে তাদের মনে হয় যে বড্ড বেশি সাহায্যের দরকার, সেগুলি হলো স্বাস্থ্য, শিক্ষা, আবাসন এবং পার্সোনাল স্যানিটেশন এবং হাইজিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা মহিলাদের ক্ষেত্রেও যতটা প্রয়োজনীয়, পুরুষদের পক্ষেও প্রয়োজনীয়। এবং আমাদের চলন, আমাদের থাকা, আমাদের রোজকারের যে জীবনযাত্রা, সেখানে কিন্তু এই জায়গাগুলোতে যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি, সেইটা সমস্যা তৈরি হতে পারে যদি প্রাতিষ্ঠানিক বাধা আমাদের সামনে আসে। অনেক ক্ষেত্রে আমরা দেখব নানান ধরনের স্কিমস, নানান ধরনের আমাদের জন্য সুবিধার বন্টন হয়েছে, নানান ধরনের পরিকল্পনা করা হয়েছে সরকারের তরফ থেকে, নানান রকমের প্রকল্প আমাদের জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু তাও আমরা দেখি যে এত সবকিছু থাকার পরেও কিন্তু স্বাস্থ্য, শিক্ষা এবং আবাসন এবং বিশেষ করে স্যানিটেশন, এগুলোর ক্ষেত্রে আমরা বারবার দেখি যে এই সমস্যাগুলো আমাদের চলেই আসে এবং এই জায়গাগুলোতে আমরা পৌঁছতে পারি না। অর্থাৎ আমাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা থাকলেও আমরা এই জায়গাটাতে কখনোই আসতে পারি না। এবং সমষ্টিগত স্তরের যে সামর্থ্যের প্রয়োজন হয়, যেমন তাদের সমস্যাগুলি সমাধানের জন্য যে সম্মিলিত কর্মের কথা বলা হয়েছে, নিজেদেরকে সংগঠিত করা এবং সংগঠিত করার যে ক্ষমতা, এগুলোকেও কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক জায়গার মধ্যে আনছি। এবং অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠান যদি আমাদের সাহায্য না করে, তাহলে সম্মিলিত কর্মের জন্য আমরা সংগঠিত হতে পারি না। এবং এই সংগঠনগুলো বা প্রতিষ্ঠানগুলো যেগুলো আমাদের এই জায়গাটা দিতে পারে, তাদেরকে আমরা আরো বেশি বলিষ্ঠ করতে বলবো। দরিদ্র পুরুষ, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন করা কঠিন হতে পারে। আমরা বলি যে পুরুষদের ক্ষমতায়ন মুশকিল হলেও মহিলাদের সমস্যাগুলো আরো বিপজ্জনক বা আরো তীব্র। তার কারণ হচ্ছে যে এর জন্য অবশ্যই কিছু আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক বাধা রয়েছে, যা আমাদের দূর করতে হবে।
এবং তাতে কি হয় যে জীবনযাত্রাকে সমৃদ্ধ করার জন্য আমাদের কিন্তু যথার্থ পদক্ষেপ নিতে হবে, এবং এই পদক্ষেপগুলো যদি আমরা নিতে না পারি, প্রত্যেকটা পদে পদে যদি আমাদের এই সমস্যাগুলো আসে, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। এবং যেহেতু মহিলারা ইন্টারসেকশনাল ইনইকুয়ালিটির মধ্য দিয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা স্তরে তাদের অনেক অসুবিধার জায়গা তৈরি হয়, তাদের অনেক অসাম্যের জায়গা তৈরি হয়, তাই বিশেষ করে আমরা যদি নারী এবং পুরুষদের কথা বললেও নারীদের কথা বিশেষভাবে বলি, কারণ তাদের নানান সমস্যা, ধর্মগত কিছু অসাম্য থাকতে পারে, তাদের কুলগত কিছু সমস্যা হতে পারে, তাদের শ্রেণীগত সমস্যা থাকতে পারে, জাতিগত, এবং সবচেয়ে বড় কথা লিঙ্গগত, যে সমস্যার মধ্যে কিন্তু বিশেষ করে নারী এবং যাদের আমরা তৃতীয় লিঙ্গ বলছি এবং অন্যান্যরা যারা আছেন, তারা মূলত এই সমস্যাগুলোর মধ্যে পড়েন। ফলত এই লিঙ্গ বৈষম্য এত তীব্রভাবে আমাদের সমাজের মধ্যে আবদ্ধ রয়েছে যে সেগুলোকে বের করে এনে সদর্থে যে ক্ষমতায়নের কথা আমরা বলছি সেটা সম্ভবপর হয় না। সামাজিক সংহতি, সামাজিক সংহতির ক্ষেত্রে আমরা বলতে পারি, এবং এই সামাজিক সংহতি আমাদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়ে থাকে, কারণ এই প্রতিষ্ঠানগুলি ব্যক্তিদের স্বাধীনতা এবং পছন্দ সীমিত করে এবং তাদের সুস্থতর উন্নতি থেকে তাদের বিরত রাখে। আমরা যেটা বললাম যে আমাদের প্রাতিষ্ঠানিক অসুবিধা, এবং অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিন্যাসগুলো এমনভাবে তৈরি হয় যে আমি আমার পছন্দ মতো জায়গায় যেতে পারি না, বা আমার যে পছন্দ অপছন্দ তার মধ্যে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়, এবং এর ফলে আমরা যা করতে চাই বা আমরা যেখানে যেতে চাই সেটা আমরা করতে পারি না। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান আমাদের পেছনে টেনে ধরে এবং আমি চেষ্টা করলেও সেই জায়গাতে যেতে পারি না। ক্ষমতায়নের মূল সংস্থাগুলির মধ্যে রয়েছে, আমরা জানি, রাষ্ট্র, বাজার, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলি, এবং তারাই সমর্থিত আইন, নিয়ম এবং পরিধানের মতো প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এমনভাবে বলিষ্ঠভাবে নিয়ন্ত্রণ করে যে এই রাষ্ট্র, বাজার এবং নাগরিক সমাজ এমনভাবে আমাদের আটকে রাখে, আমাদের ওপরে পিছু টানের সৃষ্টি করে যে আমরা চেষ্টা করলেও কিন্তু এই জায়গাগুলোকে আটকে রেখে এগিয়ে যেতে পারি না। এবং অন্যান্য যে আনুষ্ঠানিক বা প্রতিষ্ঠানগুলির কথা আমরা বলছি, সেখানে সামাজিক সংহতির কথা বলতে পারি, আমরা ভাগাভাগি, সামাজিক বর্জন বা সোশ্যাল এক্সক্লুশন, এগুলোর কথা তো আমরা অবশ্যই বলতে পারি। এবং লিঙ্গ বিন্যাসের বা লিঙ্গ স্তরবিন্যাসের একটা বড় জায়গা হচ্ছে এই সোশ্যাল এক্সক্লুশন। শুধু লিঙ্গ বৈষম্য আমরা বলবো না, সামাজিক স্তরবিন্যাসের একটা বড় জায়গা হচ্ছে সামাজিক বর্জন বা সোশ্যাল এক্সক্লুশন। এই সোশ্যাল এক্সক্লুশনের মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো নিঃসন্দেহে আমাদের পথকে আটকে দেয়, আমাদেরকে নির্দিষ্ট জায়গায় যেতে দেয় না, এবং এই জায়গাগুলো কিন্তু সমাজের মধ্যে প্রথম থেকেই রয়েছে। ফলত এগুলোকে ওভারকাম করে, এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, এগুলোকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াটা কিন্তু আমাদের পক্ষে সত্যি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ এই জায়গাগুলো, সোশ্যাল এক্সক্লুশনের যে জায়গাগুলো, সামাজিক স্তরবিন্যাস যেই ক্ষেত্রে বা যেই জন্য এই বিন্যাসের জায়গাটা এত পরিপুষ্ট যে আমি আমার নিজের মতো চলাফেরা করতে পারি না, সেই জায়গাগুলো যেহেতু আমাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেয় না, বা আমার মধ্যে এই যে যাতায়াতের মধ্যে যে সচলতার কথা আমরা বলছি, মোবিলিটির কথা বলছি, সেখানে কোনো নমনীয়তার বা ফ্লেক্সিবিলিটির জায়গা নেই, বরং আমাদের আটকে রাখা হয় যাতে আমরা একটা স্তর থেকে আরেকটা স্তরে খুব সুবিধাজনকভাবে যেতে পারি না। এবং যদি আমরা গিয়েও থাকি, সেখানে গিয়েও কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতা, নানান ধরনের প্রতিকূল সমস্যার কথা আমাদেরকে তার সম্মুখীন হতে হয়। তাই সেখান থেকে বেরিয়ে আসা এবং সামাজিক সংহতিবদ্ধ হয়ে আমাদের চলা, এটা একটা বিরাট কন্ডিশন আমরা বলতে পারি আমাদের ক্ষমতায়নের জন্য বা আমাদের এম্পাওয়ারমেন্টের জন্য। এবারে আমরা যে স্লাইডটাতে আসবো, সেখানে আমরা দরিদ্র বান্ধব উন্নয়নের কথা বলবো, এবং আমরা বুঝতে পারি যে রাষ্ট্র এবং তার জননীতি প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করে আমাদের জন্য, যেখানে দরিদ্র জনগণ এবং অন্যান্য পক্ষ তাদের জীবনযাত্রার পথ নির্ধারণের জন্য সিদ্ধান্ত নেয়, এবং এটা কিন্তু ভীষণ দরকার। আমি প্রথমেই বলেছি যে আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে, এবং এমনভাবে সামাজিক কন্ডিশনিং বা সামাজিক স্থিতি তৈরি করতে হবে যাতে সেই সিদ্ধান্ত নেওয়ার যে
প্রক্রিয়াটা বা পথটা সেটা আমাদের জন্য উন্মুক্ত থাকে। অর্থাৎ ঠান্ডা ঘরে কিছু মানুষ যারা আদৌ আমাদের সম্প্রদায়ের নয় বা আমাদের জীবনযাত্রা সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, তারা যদি হট করে আমাদের জন্য একটা হঠকারিতার উপর নির্ভর করে একটা সিদ্ধান্ত নেয়, যেই সিদ্ধান্ত একেবারেই আমার গবেষণাধর্মী কাজের থেকে আলাদা, আমি যে জায়গা থেকে উঠে এসেছি তৃণমূল স্তর সেটার থেকে বিচ্ছিন্ন, তাহলে কিন্তু সেটা দরিদ্র বান্ধব উন্নয়নের জায়গা দেখাতে পারলো না। তাই এই প্রয়োজনীয় পরিস্থিতি আমাকে তৈরি করতে হবে এবং দরিদ্র জনগণ এবং অন্যান্য যে পক্ষ তাদের জীবনযাত্রার পথ নির্ধারণের জন্য জননীতি, পাবলিক পলিসি একটা বড় জায়গা, এবং রাষ্ট্রকে কিন্তু এই কারণে তাকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র যদি হাত গুটিয়ে থাকে বা রাষ্ট্র যদি মনে করে যে এরকম করে কোনো জননীতি মানুষের উপরে চাপিয়ে দেওয়া যাবে যেখানে মানুষের, অর্থাৎ যাদের কথা আমরা বলছি, যাদের সুবিধার জন্য আমরা এই কাজটা করছি, যারা এটা ভোগ করবে তাদের কোনো অংশগ্রহণ থাকবে না, তাদের কোনো বক্তব্য থাকবে না বা সে থাকবে না, তাহলে কিন্তু আমরা আদৌ উন্নয়নের সেই জায়গাটাতে পৌঁছতে পারবো না। রাষ্ট্রীয় সংস্কার এবং ক্ষমতায়নের জন্য তাদের কর্মসূচিগুলি গুরুত্বপূর্ণ, কারণ তারা ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিদান নিশ্চিত করে। এবং রাষ্ট্রীয় সংস্কার কথা আমরা বারবার বলবো, কারণ সিভিক বডিজ, এনজিওস তারা যেমন আছে, মূলত কিন্তু রাষ্ট্রীয় যে ইন্টারভেনশনস গুলো হয়, রিভিশনস গুলো হয়, পরিমার্জন গুলো হয়, রিফর্মস গুলো হয় বা সংস্কার গুলো হয়, সেগুলো ক্ষমতায়নের যে কর্মসূচি তাকে নির্ধারিত করে। এবং তারাই কিন্তু সামাজিক ন্যায় বিচার পূর্ণভাবে, যাতে সামাজিক ন্যায় মানুষ পায় এবং প্রত্যেকটা মানুষের কাছে যাতে সেফটি নেট যাতে সবার কাছে থাকে, নিরাপদ বলয়ের মধ্যে তারা থাকতে পারে, সেই জায়গাটা তারা দেখে। ফলত এই জননীতি, রাষ্ট্রীয় সংস্কার এগুলো একটা বড় ভূমিকা পালন করে। এই কর্মসূচিগুলি মৌলিক পরিষেবাগুলির বিধান, স্থানীয় এবং রাজ্য শাসন, দরিদ্র বান্ধব বাজার উন্নয়ন এবং এই মৌলিক পরিষেবাগুলিতে তাদের প্রবেশ নিশ্চিত করার চেষ্টা করে। এবং এই পরিষেবাগুলো পেতে গেলে ব্যক্তিকে কি করতে হবে, কিভাবে তারা এই দরিদ্র বান্ধব বাজার উন্নয়নের অংশীদারি হয়ে উঠতে পারবে এবং তারাও ইকুয়াল পার্টনার্স থাকবে, এই জায়গাটা দেখা কিন্তু আমাদের বিশেষভাবে কর্তব্য। এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেটা গতকালই খবরের কাগজে আমি পড়লাম, যে একটি প্রত্যন্ত এলাকার মানুষ তাদের যে জমি জায়গা এবং পাহাড় অঞ্চল, অরণ্য, সেখানে খননের কাজ শুরু হবে বলে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে সেই অনুমোদন তারা পেয়েছে, এবং পারমিশন পাওয়ার পরে বা অনুমতি পাওয়ার পরে তারা গেছে তাদের কাজ করতে, এবং ঠিক তখনই কিন্তু অধিবাসী বৃন্দ তাদেরকে একদম ছেঁকে ধরেছে। তারা তাদের প্রবেশাধিকার সেখানে অবরুদ্ধ করতে চেয়েছে এবং আদিবাসী মানুষ যারা যারা আদি বাসিন্দা তারা বলেছেন যে এই জঙ্গলের উপর, এই জায়গার উপর, এই জমির উপর আমাদের অধিকার রয়েছে বহু বছর ধরে, বহু দিন ধরে, এবং আইনত আপনারা কিন্তু এই জমি, এই জায়গা আমাদের সাথে কথা না বলে, আমাদের সাথে আলোচনা না করে সেটা নিয়ে যেতে পারবেন না বা আমাদের থেকে সেটা সরিয়ে নিতে পারবেন না। এই মর্মে কিন্তু তারা এই প্রতিবাদ মিছিল করেছেন এবং তাদের জন্যই কিন্তু ওই খননের কাজ এখন আপাতত অবরুদ্ধ রয়েছে এবং সেটা থেমে আছে কাজ, এখনো তারা কাজে মন দিতে পারেননি, কারণ এই খননের কাজ এই মানুষ বা যারা ওখানকার আদি বাসিন্দা তারা চায় না এই কাজটা এখানে হোক। তো এগুলো কিন্তু একেবারে আমাদের ক্ষমতায়নের জায়গা, যেখানে প্রান্তিক মানুষ কথা বলতে পারবেন এবং যে জায়গা তারা বুঝতে পারবেন যে তাদেরকে বর্জন করা হচ্ছে, তাদের কথা শোনা হচ্ছে না, বা তাদের যে দাবি দাওয়া, তাদের যে একদম বুনিয়াদি যে চাহিদাগুলো, একেবারে প্রাথমিক যে চাহিদাগুলো, সেগুলো মেটানো হচ্ছে না, সেই জায়গায় তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। উন্নয়নের অংশীদার ক্ষমতায়নের জন্য রাষ্ট্রীয় কর্মসূচিগুলির এই ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয় যে দরিদ্র জনগণই উন্নয়নের অংশীদার এবং সূচনাকারী, বরং তারা নিজেরাই সমস্যা। এখন প্রশ্ন হলো, ক্ষমতায়নেরও কি কোনো মডেল আছে? প্রশ্নটি প্রাসঙ্গিক হয়ে ওঠে কারণ আমাদের মতো বৈচিত্র্যময় দেশে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বিভিন্ন এবং তাই নীতিগুলি প্রেক্ষাপট নির্দিষ্ট। এটি আরো স্পষ্ট করে তোলা ভালো যে সংস্কার কৌশলগুলি অবশ্যই সুবিধাভোগীদের কথা মাথায় রেখে তৈরি করা হয় এবং সেই অনুযায়ী সেগুলোকে কিন্তু পরিবর্তিত হতে হবে। আমরা একথা আগেও বলেছি যে রাষ্ট্রীয় কর্মসূচির ধারণা প্রত্যেকবারই ক্ষমতায়নের উপর নির্ভর করে তৈরি করা উচিত, যেখানে দরিদ্র জনগণ উন্নয়নের অংশীদারি হবেন এবং তারাই সূচনা করবেন। এই জায়গাটা যদি আমরা দিতে না পারি,
তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, ক্ষমতায়নের কি কোনো মডেল আছে? এই প্রশ্নটা প্রাসঙ্গিক আমাদের কাছে হয়ে উঠতে পারে কারণ যে কোনো একটা মডেলের কথা আমরা বলতে পারি না। আমাদের মতো একটি বিচিত্র দেশ, যেখানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি এত বিভিন্ন, সেখানে একটি নির্দিষ্ট নীতি প্রণয়ন করাই আমাদের পক্ষে অত্যন্ত কঠিন। বিশেষ করে আমরা যে প্রেক্ষাপট নির্দিষ্ট অঞ্চলের কথা বলছি বা সামাজিক পরিস্থিতির কথা বলছি, রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলছি, সেগুলোকে মাথায়, সেই কনটেক্সট, সেই জায়গাগুলোকে মাথায় না রেখে কিন্তু আমরা তৈরি করতে পারি না। এবং আরো একটা জিনিস স্পষ্ট করে নেওয়া দরকার আপনাদের সঙ্গে, যে এই কৌশলগুলো সবসময় কিন্তু সুবিধাভোগী মানুষদের জন্য তৈরি করা হয়েছে। যেহেতু সুবিধাভোগী মানুষ এই উন্নয়নের সাথে জড়িত এবং তারাই এই ক্ষমতায়ন কিভাবে প্রান্তিক মানুষকে ক্ষমতান্বিত করে তুলতে হবে তাদের কথা বলে, ফলত তাদের জায়গাটা, অর্থাৎ যারা একেবারে প্রান্তিক জায়গায় রয়েছে, তাদের কথাটা বলার কোনো লোক নেই। এবং এই প্রান্তিকতা কিন্তু সব জায়গায় রয়েছে এবং একটি কোনো বিশেষ তত্ত্ব এই জায়গাটাকে তুলে ধরতে পারবে না। ফেমিনিজমেও কিন্তু, মানে যারা মহিলাদের কথা বলছে, সেখানেও কিন্তু পার্থক্য রয়েছে। অর্থাৎ যারা শ্বেতাঙ্গ মহিলা, তারা কি কৃষ্ণাঙ্গ মহিলাদের কথা সেভাবে বলছেন? আবার ধরুন যারা কৃষ্ণাঙ্গ মহিলা, তারা কি কখনো মানসিকভাবে যারা অসুবিধার জায়গায় রয়েছেন বা স্পেশালি এবলড, সেই সমস্ত মানুষদের কথা বলছেন? বা যারা ধরুন স্পেশালি এবলড মানুষ, তারা কি আবার তাদের মধ্যে থেকে যারা সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে রয়েছে তাদের কথা বলছেন? আপনি যদি এই জায়গাটায় ধরতে চান বা এই জায়গাটাকে ধরতে চান, দেখবেন একটা স্তরের মধ্যে এতগুলো স্তর রয়েছে যে টেনে টেনে বের করলে বহু লেয়ার্স এখান থেকে বেরিয়ে আসবে। এবং যখন আমরা এই কর্মসূচিগুলি তৈরি করি, কখনোই কিন্তু আমরা এনাদের কথা ভেবে তৈরি করি না। ফলত সুবিধাভোগী মানুষদের এই কৌশল থেকে আমাদের বেরোতে হবে এবং যাদের প্রয়োজনে উন্নয়ন তৈরি করা হচ্ছে বা ত্বরান্বিত হচ্ছে, তাদের গুরুত্বটা আমাদের দিতে হবে। তাহলে আমরা বললাম যে ক্ষমতায়নের কিন্তু একক কোনো সংজ্ঞা নেই, তবে এর জন্য কোনো মডেলও আমরা সংজ্ঞায়িত করতে পারি না, কারণ বহুমাত্রিক দেশ আমাদের, এর মধ্যে বহু স্থিতি এবং পরিস্থিতি রয়েছে যেগুলো আমাদের বিচার বিশ্লেষণ করতে হয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এই বিষয়গুলো আমরা বললাম। এবং একই সাথে আমরা কম্পোনেন্টগুলোর কথা বলেছি। সেই কম্পোনেন্টগুলোর কথা আমি আরেকটু ভালোভাবে বলবো, যেমন অংশগ্রহণ, পার্টিসিপেট, অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আমরা জবাবদিহি মানুষকে করতে পারছি কিনা, এবং লোকাল অর্গানাইজিং ক্যাপাসিটি আমার মধ্যে রয়েছে কিনা, বা আমি ব্যক্তিকে সেভাবে সচল এবং কার্যশীল বা ক্রিয়াশীল করে তুলতে পারছি কিনা, এবং তাদের কাছে ইনফরমেশন রয়েছে কিনা, অ্যাক্সেস টু ইনফরমেশন, যে ইনফরমেশন তাদের দরকার। এবং এখানে তথ্য প্রযুক্তির কিন্তু এখানে বড় একটা ভূমিকা রয়েছে, যে আমার কাছে কি ইনফরমেশন রয়েছে। এবং সেই ক্ষমতান্বিত বলতে আমি তখনই একজন ব্যক্তিকে বোঝাবো যার এই চারটি উপাদানের উপর যথেষ্ট লাগাম আছে। অর্থাৎ তার কাছে ইনফরমেশন আছে, সে অংশগ্রহণ করতে পারে, সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, সে অ্যাকাউন্টেবল, সে নিজের কাজের জন্য সে অন্যান্য ব্যক্তিকেও অ্যাকাউন্টেবল করতে পারে, এবং নিজের কাজটার জন্য সে নিজেকে অ্যাকাউন্টেবল করতে পারে, এবং কোনো সিদ্ধান্ত সে নিতে পারে, সে নিজেকে সেভাবে লোকালি অর্গানাইজ করেছে, তৃণমূল জায়গা থেকে শুরু করে নিজেকে কর্মক্ষম করে তুলেছে। এই সমস্ত জায়গাগুলিকে আমরা কম্পোনেন্টস হিসেবে দেখতে পারি। তাহলে আমরা সিদ্ধান্তে একথা বলতে পারি যে আলাদা করে ক্ষমতায়নের সংজ্ঞা দেওয়া মুশকিল, তার কোনো একক মডেল হতে পারে না। বিশেষ করে ভারতের যে বৈচিত্র্যময় পরিস্থিতি এবং সামাজিক অবস্থান, সেটার কথা মাথায় রেখে আমাদের এমন একটি মডেল নির্বাচন করতে হবে যেখানে বিভিন্ন মানুষকে, বিভিন্ন জায়গা থেকে উঠে আসা মানুষকে, বিভিন্ন অবস্থান থেকে উঠে আসা মানুষকে, এবং আমাদের যে বিভিন্ন পরিস্থিতি, সেই সবগুলোকে আমরা মাথায় রেখে একটা জায়গায় নিয়ে আসতে পারি। এরপর আমরা কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যাব। আমার মনে হয় এই ইউনিটটা থেকে আপনারা অনেক প্রশ্ন নিজেদের মাথাতেই নিশ্চয়ই উঠে এসেছে। যেমন ক্ষমতায়ন বলতে কি বুঝি, ক্ষমতায়নের যে বিভিন্ন উপাদান সেগুলি কি হতে পারে। আরো ভালো লাগবে আমার যদি আপনারা এই ক্ষমতায়নের কনসেপ্টকে নিজে থেকেই নিজেরা এটা নিয়ে ভাবেন, এটা নিয়ে প্রশ্ন করেন নিজেদেরকে। কোথাও আপনারা গেলেন, একটা ছোট নাটক বা ছোট একটা স্কিট অভিনয় করলেন, সেখানে কিভাবে একজন মহিলাকে বা একটি মেয়েকে ক্ষমতান্বিত করে তোলা যায়, সেই স্ট্র্যাটেজি গুলো নিয়ে আপনারা নিজেরাই একটা গ্রুপ ডিসকাশন করলেন বা নিজেদের মধ্যে আলোচনা করলেন। এইভাবে ক্ষমতায়ন যেহেতু একটা তৃণমূল স্তরের বিষয়, আমরা খুব একটা ওপর থেকে
চাপিয়ে দিতে পারি না, এবং এই জায়গাগুলোকে নিয়ে আসতে গেলে অনেক দিনের একটা রিগারাস এক্সারসাইজ বা আমাদের এটা নিয়ে কাজ করা, চর্চা করার প্রয়োজন রয়েছে। কতগুলো বইয়ের নাম শেষে দেওয়া রয়েছে, আপনারা পড়বেন বইগুলি। আমার মনে হয় যে আপনাদের ভালো লেগেছে লেকচারটা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা যদি মনে করেন যে এই সংক্রান্ত অন্য কোনো বিষয় নিয়েও আপনাদের লেকচারের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন। ধন্যবাদ।